বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং আমার শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। সবার জন্য রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের। গত ক্লাসে আমরা পড়েছিলাম অধ্যায় অষ্টমের 1 থেকে 5 পাঠ পর্যন্ত। আজকে আমরা পড়ব পাঠ 6 থেকে। প্রথমে আমরা শুরু করব দহন বিক্রিয়া। দহন মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। কোনো কিছুকে যদি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় সেটাকে আমরা বলি দহন বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়াটা ঘটে। অর্থাৎ আরেকটা জিনিস আমরা জানি যে কোনো কিছুই পুড়ে না, কোনো কিছুকে দহন করা যাবে না যদি সেখানে অক্সিজেন না থাকে। অর্থাৎ কোনো আগুনে যদি অক্সিজেনে সরবরাহ না দেওয়া হয় তাহলে আগুন নিভে যাবে কিছুক্ষণ পরেই। অর্থাৎ তাহলে আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলতে চাই যে দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যখন কোনো কিছুকে পুড়িয়ে দেওয়া হয় তখনই সেটাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া, অর্থাৎ সেখানে তাপ দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে আগুন দেওয়া হচ্ছে। তাহলে দেখো কি উৎপন্ন করছে? সালফার ডাইঅক্সাইড। এরকমভাবে আমাদের আরও দেখতে পাচ্ছি যে 2 অণু বা 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে যদি 1 মোল অক্সিজেনে বিক্রিয়া করে তাহলে সেখানে দেখা যাচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। অর্থাৎ সালফার ছিল এক ধরনের বৈশিষ্ট্য বিশিষ্ট যৌগ, মানে পদার্থ, কিন্তু সেটা যদি অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। সেটা হচ্ছে আরেক ধরনের বৈশিষ্ট্য বিশিষ্ট সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা যৌগ উৎপন্ন করছে। অর্থাৎ দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পুড়িয়ে দেওয়া। তাহলে আমরা এখানে কিছু আমরা প্রতিনিয়তই অনেক দহন বিক্রিয়ার সাথে পরিচিত হচ্ছি বা আমরা ঘটিয়ে থাকি। যেমন একটা মোমবাতিকে যদি দিয়াশলায় দিয়ে তুমি আগুন ধরিয়ে দাও তাহলে সেটা এই মোমবাতিটা আস্তে আস্তে করে কি করবে? পুড়ে যাবে, আস্তে আস্তে গলে যাবে। অর্থাৎ তাহলে সেখানে আমরা বুঝতে পারছি যে সেখানে কি বিক্রিয়া হচ্ছে? সেখানে দহন বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ আগুনের উপস্থিতিতে মোমবাতিটা গলে যাচ্ছে এবং আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তারপর আসো আমাদের পরবর্তী টপিকস হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তার আগে আমরা একটু দেখে নিই। যেমন এখানে দেখতে পাচ্ছ এবি একটা যৌগ ছিল। এই এবি যৌগটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে উৎপন্ন হবে এ প্লাস বি। অর্থাৎ এবি একটা যৌগ ছিল, সেই যৌগটাকে যদি আমরা এ এবং বিতে আলাদা আলাদা করে ফেলি তাহলে সেটাকে আমরা বলবো বিয়োজন। সেটাকে আমরা বলবো বিয়োজন। অর্থাৎ এ এবং বিকে আলাদা করে ফেলছি এবং দুইটা ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন করছে। তারপরে দেখো আমরা দেখতে পেলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া এখানে দেওয়া আছে। প্রতিস্থাপন, আসলে প্রতিস্থাপন কি জিনিসটা কি? যেমন ধরো তুমি একটা চেয়ারের মধ্যে বসে আছো, কিছুক্ষণ পরে তোমার বড় ভাই এসে তোমাকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়লো। অর্থাৎ
তুমি যে জায়গাটাতে ছিলে সেই জায়গাটাতে এসে তোমার বড় ভাই বসে গেল, অর্থাৎ তোমার জায়গাটাতে প্রতিস্থাপিত হলো তোমার বড় ভাই। এটাকে আমরা প্রতিস্থাপন বলি। আর সেটা যদি কোনো মৌল বা যৌগের ক্ষেত্রে একসাথে ঘটে থাকে তাহলে সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। এইখানে একটা জিনিস লক্ষ্য করো যে এ প্লাস বিসি, তাহলে দেখো এখানে বিটাকে আমি সরিয়ে দিলাম, বিটাকে সরিয়ে দিয়ে বি এর জায়গাটাতে আমি একে বসিয়ে দিলাম, তাহলে বি এর পরিবর্তে এখানে এ এসে বসলো এবং এসি একটা যৌগ হলো এবং বি আর একটা মৌল বা যৌগ হলো। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে এ এর প্রতিস্থাপিত হয়েছে বি এর প্রতিস্থাপিত হয়েছে এ। তাহলে দেখো এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু অংশবিশেষ দেওয়া আছে এবং এখানে একটা বিক্রিয়াও দেওয়া আছে যে আয়রন এর সাথে কপার সালফেটকে যখন বিক্রিয়া করা হয় তখন দেখো ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ FeSO4 প্লাস Cu মানে কপার উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম যে কপার একটা যৌগ ছিল, এই কপারের জায়গাটাতে Fe অর্থাৎ আয়রন প্রতিস্থাপিত হয়ে অর্থাৎ কপারকে বের করে দিয়ে সেখানে Fe বসে গেল, অর্থাৎ তাহলে আমরা এটা বুঝতে পারলাম এখানে প্রতিস্থাপিত হলো, অর্থাৎ এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর দেখো আরও আমরা আগের একটা টপিকস বলছিলাম সেটা হচ্ছে বিয়োজন। তাহলে দেখো বিয়োজন আমরা আগেও একটা জেনেছিলাম যে এ বি একটা যৌগকে যখন আমরা ভেঙে ফেলবো তখন সেটা এ এবং বিতে রূপান্তর হবে, অর্থাৎ এ বি যৌগটা বিয়োজিত হয়ে এ এবং বিতে রূপান্তর হবে। তাহলে দেখো এখানে কপার প্রথম যে উদাহরণটা দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ আমরা এটাকে চুনা পাথর বলে থাকি, সেটাকে উপরে তাপ অর্থাৎ তাপ দিলে সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী উৎপন্ন করবে, সেটা উৎপন্ন করবে কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি বিয়োজিত করে দেই, ভেঙে ফেলি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটি যৌগ উৎপন্ন করছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম এটা একটা বিয়োজন বিক্রিয়া হলো। একইভাবে অন্যান্য বিক্রিয়াগুলো একইভাবে এখানে দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিয়োজন কিভাবে হয়ে থাকে। সাধারণত বিয়োজনটা কিভাবে হয়ে থাকে, আমরা যদি বাইরে থেকে একটা যৌগকে তাপ দেই তাহলে, অর্থাৎ আমরা জানি একটা পাথরকে তুমি যদি একটা হাতুড়ি দিয়ে আঘাত করো তাহলে পাথরটা দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে, অনেকগুলো ভাগে ভাগ হতে পারে, অর্থাৎ একটা যৌগকে তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াতে কিভাবে দেখাচ্ছি যে একটা যৌগকে যখন তুমি তাপ দিবে তাহলে সেটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা যদি একটা যৌগকে এ বি চিন্তা করি, ঠিক লাস্টের যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখো যে 2 মোল ক্যালসিয়াম, এখানে দেওয়া আছে যে এখানে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড, এটাকে তুমি যদি তাপ দাও তাহলে উৎপন্ন হবে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মোল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, অর্থাৎ এখানে পটাশিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হলো। তারপরে দেখো পাঠ 10 ও 11-তে রাসায়নিক বিক্রিয়ার তাপশক্তি রূপান্তর। আমরা রূপান্তর বলতে কি বুঝি, আমরা শক্তি কি বলতে কি বুঝি, তা আমরা একটা আগে থেকে জানি যে শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না, কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায় মাত্র। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক অর্থাৎ স্থির, অপরিবর্তিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে শক্তির যে রূপান্তর সেটা একটা বস্তুর মধ্যে যে শক্তি ছিল সেটাকে আমরা জাস্ট আরেকটা শক্তিতে রূপান্তর করে দিচ্ছি। তাহলে সেটা আমরা তার মানে এটা নয় যে একটা শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে বা নতুন করে সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে আমরা যে কোনো রাসায়নিক যৌগের মধ্যে
একটা রাসায়নিক শক্তি থাকে, সেই শক্তিকে আমরা যদি বিক্রিয়া ঘটাই, তাহলে দেখতে পাবো সেখানে নতুন করে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সেটাকে আমরা বুঝতে পারলাম যে রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তোমরা যারা বাসায় মুরব্বীরা পান খায়, দেখবে চুন একটা পাতিলের মধ্যে যখন চুন ডুবানো হয়, তখন এই চুন এই পানির মধ্যে দেওয়ার সাথে সাথে টকবক করে পানি একদম গরম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একদম গরম, মানে পানিটা একদম গরম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, যে এখানে তাপ শক্তি রূপান্তর হচ্ছে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা আরও অন্যভাবে বলতে পারি যে একটা মোমবাতিকে তুমি যখন জ্বালিয়ে দিবে, তখন এই মোমবাতির যে একটা রাসায়নিক, এটা একটা শক্তি, এই শক্তিটা পুড়িয়ে ফেলার পর সেখান থেকে চারদিকে আলো দিচ্ছে, অর্থাৎ তাপ শক্তি হিসাবে রূপান্তর হচ্ছে। অর্থাৎ আমরা সেখান থেকে তাপও পাচ্ছি, আলোও পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে, এই দুইটাই হচ্ছে কি শক্তি। তাহলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হলো। আমরা ল্যাবরেটরিতে অনেক বিক্রিয়া দেখতে পাই, যে যখন আমরা টেস্ট টিউবের মধ্যে দুইটা পদার্থের একসাথে সংমিশ্রণ করা হয়, তাহলে এই দুইটা বিক্রিয়া করানোর সাথে সাথেই দেখতে পাই যে এই টেস্ট টিউবের ঘায়ে আমরা ধরতে পারছি না গরমের জন্য। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? এখানে আমরা এটাই বুঝতে পারলাম যে টেস্ট টিউবে সেটা গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ফলে সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তারপরে আমরা এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা যেটা চুন বলে থাকি, সেটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম আমি কিছুক্ষণ আগেই এই উদাহরণটা দিয়েছিলাম, যে এই ক্যালসিয়াম অক্সাইডকে যখন পানিতে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং সেখানে কিছু তাপও উৎপন্ন হয়। তারপরে দেখো এখানে দেওয়া আছে শুষ্ক ব্যাটারি। আমরা শুষ্ক ব্যাটারি বলতে আমরা প্রতিনিয়ত সেটার সাথে পরিচিত। বাসাবাড়িতে আমরা টিভির রিমোটের যে ব্যাটারি থাকে সেটা, অথবা আমরা যেটাকে সানলাইট ব্যাটারি বলে থাকি, সেটাও শুষ্ক ব্যাটারি। অথবা আমরা আরও বলতে পারি মোবাইল ফোনের ভিতরে যে ব্যাটারিটা থাকে, অথবা খেলনার মধ্যে যে ব্যাটারি থাকে, সেটা শুষ্ক ব্যাটারি। শুষ্ক ব্যাটারি, এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো উপরে একটা কালো দণ্ড, মানে এখানে ভিতরে একটা কালো দণ্ড দেওয়া আছে, তার উপরে একটা ক্যাপ দেওয়া আছে সাদা অংশে, সেটা হচ্ছে আমরা ক্যাপ, ধাতব ক্যাপ। এটাকে আমরা এই শুষ্ক ব্যাটারি পজিটিভ ধরি। তারপরে দেখো এই যে কালো, এটাকে আমরা বলছি কার্বন দণ্ড। তারপরে এটার ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইডের একটা পেস্ট থাকে, অর্থাৎ আমরা সেটা যদি ব্যাটারিটাকে ভেঙে ফেলি, তাহলে সেখান থেকে ভিতরে আমরা অনেক সময় দুষ্টামি করেও বা খেলনার চলেও সেই ব্যাটারিকে ভেঙে ফেলছি ছোটোবেলায়। তার যারা ভেঙেছ তারা এটা দেখতে পাবে যে সেখানে এক ধরনের পেস্ট, অর্থাৎ কাদার মতো একটা পদার্থ থাকে, সেটাই হচ্ছে আমরা বলে থাকি অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইডের একটা লেই। তো এখানে সম্পূর্ণরূপে দেওয়া আছে, অর্থাৎ এখানে উপরে একটা পজিটিভ চিহ্ন দেওয়া আছে, এবং এই দণ্ডের উপরে ধাতব টুপি যেটা, সেটা পজিটিভ, এবং এটাকে মুড়িয়ে ফেলা হয় একটা দস্তার পাত দিয়ে, এবং এটাকে আমরা পত্র বলি, দস্তার পত্র। এটার ভিতরে, এটা নিচের দিকে একটা খাঁজ থাকে, এটাকে আমরা নেগেটিভ, অর্থাৎ এই ধাতব পাত্র যেটা থাকে সেটাকে আমরা নেগেটিভ ধরি। তাহলে উপরে ধাতব ক্যাপটা হচ্ছে পজিটিভ, আর নিচের বা চারপাশে যে দস্তার পাত্রটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। একইভাবে আমি যদি কোনো আমার বাড়িতে বাল্ব জ্বালাতে চাই,
তাহলে একটা বাল্বেরও কিন্তু দুইটা পিন থাকে, একটাকে আমরা পজিটিভ বলবো আর একটা হচ্ছে নেগেটিভ বলবো। তাহলে আমি যদি কোনো ধাতব তার দিয়ে ব্যাটারির, এই শুষ্ক ব্যাটারি একটা পজিটিভ প্রান্তের সাথে ওই লাইটের একটা প্রান্ত যোগ করে দিই এবং এইখানে নেগেটিভ প্রান্তের সাথে যদি আমি এই বাল্বের আরেকটা প্রান্ত যোগ করে দিই, তাহলে যোগ করার সাথে সাথেই দেখা যাবে সেই বাল্বটা জ্বলে উঠছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শুষ্ক ব্যাটারির মধ্যে এক ধরনের শক্তি আছে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি, ভিতরে রাসায়নিক পদার্থ আছে। এই রাসায়নিক বিক্রিয়া করার ফলে সেখানে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তি পরবর্তীতে ভাল্বে যখন আঘাত করছে, বাল্বে যখন সরবরাহ হচ্ছে, তখন এই ভাল্ব জ্বলে উঠছে, অর্থাৎ সেখান থেকে আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। তারপরে আমাদের সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ প্রথম আমরা জেনে নেই যে বিশ্লেষণ কি। বিশ্লেষণ মানে হচ্ছে একটা জিনিসকে ভেঙে ফেলা, একটা জিনিসকে আমরা এটাকে ইংলিশে বলে থাকি অ্যানালাইসিস, একটা জিনিসকে বিশ্লেষণ করা। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, দেখো সেই ভিতরে এখানে নিচে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি পানিতে দেই তাহলে আমি পানিতে মিশে যাচ্ছে। তবে আমরা আরও যদি সূক্ষ্মভাবে বৈজ্ঞানিক মনস্কে দেখতে চাই, রাসায়নিক মনস্কে, তাহলে দেখতে পাবো এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইডের আয়ন তৈরি হচ্ছে। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড এটা যদি দ্রবণে দ্রবীভূত করা হয় এবং সেটা নিয়ে যদি এখানে যদি পানিতে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে পানিও ভেঙে যাবে, পানিটা হবে পজিটিভ এবং OH মানে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। এটা কেন হচ্ছে? কারণ এটার ভিতর দিয়ে এখানে দেখো একটা চিত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণের একটা যন্ত্র দেওয়া, একটা কোষ দেওয়া আছে। এখানে একটা পজিটিভ প্রান্ত আছে, একটা তড়িৎদ্বার আছে, এটাকে আমরা অ্যানোড বলবো, আর একটা নেগেটিভ তড়িৎদ্বার আছে, সেটাকে আমরা নেগেটিভ যেটা সেটাকে আমরা বলবো ক্যাথোড। নেগেটিভ প্রান্ত যেটা সেটাকে আমরা ক্যাথোড বলবো। তাহলে এখানে বাইরে থেকে ব্যাটারি, উপরে দেখো একটা ব্যাটারির সাহায্যে যদি তড়িৎ এই কোষের মধ্যে যদি এই তড়িৎ চালনা করা হয়, তাহলে এইটার ভিতরে যে পদার্থগুলো থাকে সেটা ভেঙে যায়। তাহলে এই তড়িৎ সরবরাহ করে একটা পদার্থে অনেকগুলো পদার্থে যদি বিশ্লেষণ করানো হয়, তাহলে সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। তাই তড়িৎ বিশ্লেষণে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে একটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে দেখো এটার মানেটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। এখন সেই সোডিয়াম যখন একটা সোডিয়াম ধাতু, এবং ধাতুরা সাধারণত ধনাত্মক আয়ন দিয়ে থাকে, ধনাত্মক আয়ন হয়। এর কারণ হচ্ছে তারা ইলেকট্রন দান করতে পারে।